আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমার আর গুলা কই ভর্তি হয়ে তো ক্লাস করে না? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব। দেখো, গত ক্লাসে একটা জিনিস আজকে সেটা অল্প একটু ওই যে জিমান প্রভাব, স্ট্রাক প্রভাবটা কেটে গেছিল মনে হয়। আমরা জিমান প্রভাব কি জিনিস, দেখো জিমান প্রভাব এটা মনে হয় রেকর্ড থেকে কেটে গেছে, যদিও পড়াইছিলাম কিন্তু রেকর্ড হয়ে যাতে থাক। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্মরেখায়, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো বেশি, আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়াকে জীবন প্রভাব বলে। চুম্বক ক্ষেত্রে যদি স্থাপন করা হয় তাহলে বর্ণালী রেখাগুলো এমনিতেই খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম রেখা থাকে। ওই রেখাগুলো আরো বেশি সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, মানে আরো ভালোভাবে এটা দেখা যায়। সেটাকে বলা হয় জীবন প্রভাব। আর স্টাক প্রভাবটা কি? সেম জিনিস, যদি বিদ্যুৎ ক্ষেত্রে রাখা হয়। তাহলে লেখো, বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলোর একই, সেম আর লেখার দরকার নাই, একই জিনিস তোমরা লিখে ফেলো। বাকিটা একদম একই। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়াকে জীবন প্রভাব বলে। বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়াকে স্টাক প্রভাব বলে। এই জীবন প্রভাব, স্টাক প্রভাবের ব্যাখ্যা বোর পরমাণু মডেল থেকে পাওয়া যায় না, বা এই ধরনের রূপ কেন হয় সেটার কোনো কথা সেখানে উল্লেখ ছিল না। এটা হলো বোর পরমাণু মডেলের ত্রুটি ছিল। তো আজকে আমরা বোর পরমাণু মডেলের থেকে কিছু ম্যাথ করব। বোর পরমাণু মডেল থেকে আমরা কিছু ম্যাথ করব। তাহলে 2 নম্বরে আমাদের দেখো ম্যাথে কি ছিল, 2 নম্বর স্বীকার্যে বোর পরমাণু মডেলের একটা স্বীকার্য ছিল এখানে, কৌণিক ভরবেগ। যে কোনো কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আমরা আগে ম্যাথ করার আগে ফর্মুলাগুলো একটু ঠিক করে নিই। কৌণিক ভরবেগ mvr সমান NH ভাগ হলো 2 পাই। এখানে এইচটা হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট, যেটার মান আমরা কত ধরবো, 6.63 × 10⁻³ জুল সেকেন্ড। যদি আমরা এসআই এককে বসাই, এসআই এককে বসালে এটা জুল সেকেন্ড। আচ্ছা, এনটা হলো কি এখানে, যততম কক্ষপথ বলবে সেটা। আর ভিটা হলো ইলেকট্রনের বেগ, যে কক্ষপথে আছে সেই ইলেকট্রনটা ওই কক্ষপথে কত বেগে ঘোরে, ইলেকট্রনের বেগ। আর আরটা কি জিনিস, কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের ব্যাসার্ধটা কত। আচ্ছা, এটা গেল। আর এই সূত্র থেকে আমাদের কি কি বের করতে বলতে পারে? 1 নম্বরে যদি কৌণিক ভরবেগ বের করতে বলে, তাহলে আমরা mvr সমান হট বের করব, mvr টা বের করব। 2 নম্বরে যদি ভরবেগ বের করতে বলে আমাদের, যে ইলেকট্রনটার ভরবেগ কত, তো ভর হলো এম আর বেগ হলো ভি, তাহলে কোন আমরা mv বের করব। আর যদি আমাদের ইলেকট্রনের গতিবেগ বা ইলেকট্রনের ইলেকট্রনের
বেগ বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি বের করব? ভি বের করব। ইলেকট্রনের বেগ বলা যেতে পারে, বেগ যে কথা গতিবেগও কিন্তু সেই কথা, বেগ যে কথা গতিবেগও সেই কথা। তাহলে এক্ষেত্রে আমাদের শুধু ভি বের করতে হবে। তো এই সূত্র থেকে আমাদের এই জিনিসগুলো বের করতে বলে, কখনো কখনো কক্ষপথ বের করতে বলে, সব মান দেয়া আছে, কক্ষপথ বের করতে বলবে। আচ্ছা, এখানে এই এমটা হলো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরটা আমাদের মুখস্থ রাখতে হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি। যদি এসআই এককে বসাই, আমরা সব মানগুলো এসআই এককেই বসাবো। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে বের করতে বলে। যদি কৌণিক ভরবেগ বের করতে বলে আমরা এম ভি আর বের করবো, যদি ভরবেগ বের করতে বলে আমরা এম আর ভি মানে এম ভি বের করব, যদি ইলেকট্রনের বেগ বের করতে বলে বা ইলেকট্রনের গতিবেগ বের করতে বলে সেক্ষেত্রে শুধু ভি এর মানটা বের করব। 1 নাম্বার ফর্মুলা শেষ। শক্তি রিলেটেড যদি আমাদের কোনো কোশ্চেন আসে, শক্তি শক্তি রিলেটেড কোশ্চেন আসে, ইলেকট্রনের শক্তি হবে ইকুয়াল টু এইচ নিউ। এইচ নিউ, এখানে এই নিউটা কি জিনিস? নিউ এটা হলো কম্পাঙ্ক। নিউ এটাকে ডাকা হয় নিউ, নিউ মানে কি? কম্পাঙ্ক। চিহ্নটার নাম হলো নিউ, চিহ্নটার নাম হলো নিউ। আর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এটা হলো নিউ, নিউ সমান হোয়াট? আচ্ছা, এইচটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সেই ক্ষেত্রে আমরা সূত্রটা এভাবেও লিখতে পারি, এইচ সি ভাগ ল্যামডা। কিভাবে আসে? সি ইকুয়াল টু নিউ ল্যামডা আছে, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বলার প্রয়োজন পড়ে না। যদি শক্তি বের করতে বলে আমরা এই কাজ করব। আচ্ছা, শক্তির পার্থক্য যদি বলা হয়, শক্তির পার্থক্য যদি আমাদের জিজ্ঞাসা করে, অর্থাৎ দুইটা শক্তি স্তরের যদি মান দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ডেলি পাবো। ডেলিটা কিভাবে বের করব? ই2 - ই1। ই2 - ই1 সমান কি? এইচ সি ভাগ, এই একই ফর্মুলা, এইচ নিউ। পরের লাইনে আমরা কি লিখতে পারবো? এইচ সি বাই ল্যামডা লিখতে পারবো, সমান এইচ সি ভাগ ল্যামডা। দেখা যাবে না। তো দুইটা ভিন্ন শক্তি স্তরের মান যদি দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কি করব? ই2 - ই1 করব, অর্থাৎ ডেলি বসাবো। ডেলি সমান একই জিনিস, এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তো এই হলো আমাদের ফর্মুলা গুলো। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এখন কিছু ম্যাথ করব। লেখা হয়েছে? এই ফর্মুলা গুলো ব্যবহার করে আমরা এখন কিছু ম্যাথ করব। ক্যালকুলেটর নিয়ে বসো। সিকিউ আকারে কিভাবে প্রশ্ন আসে সেটা পরে করি, আগে আমরা কিছু করে দেখি। তোমাদের বইয়ের থেকে দেই। আচ্ছা, যেটা বলে দিই, এই কক্ষপথ গুলোর নাম আমরা কিন্তু শিখছিলাম। প্রথম কক্ষপথকে বলছিলাম কে, দ্বিতীয়টাকে বলছিলাম এল, তারপরেরটা হলো এম, তারপরেরটা এন। তা আমাদের যদি কখনো বলে যে কে কক্ষপথ, তাহলে বুঝে নেবো সেটা প্রথম কক্ষপথ। যদি বলে এল কক্ষপথ মানে 2 নম্বর কক্ষপথ। যদি বলে এম কক্ষপথ তাহলে বুঝে নেবো তৃতীয় কক্ষপথ। যদি বলে এন কক্ষপথ তাহলে বুঝে নেবো চতুর্থ কক্ষপথের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা করি। হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর ম্যাথ। হাইড্রোজেন পরমাণুর এন কক্ষপথের ব্যাসার্ধ এন কক্ষপথের ব্যাসার্ধ 8.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার হলে আবর্তনরত ইলেকট্রনের
কৌণিক ভরবেগ ও গতিবেগ কত হবে? সোজা লাইনে প্রশ্নটা এরকম, আর যদি উদ্দীপক আকারে থাকে, এই সেম প্রশ্নটা পরীক্ষার সময় তোমাদের যখন আসবে তখন এই সেম প্রশ্নটা উদ্দীপক স্টাইল, উদ্দীপক আকারে কিভাবে বলা থাকবে: প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এটা কে, এটা এল, এটা এম, এটা এন দিয়ে বলবে এখানে এন কক্ষপথের ব্যাসার্ধ গদাকে বলবে এন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও গতিবেগ কত। তো যদি পরীক্ষার সময় আসে তোমাদের এরকম আঁকা থাকবে, কিন্তু এরকম লেখা থাকবে না। তো আমি দুইটা স্টাইলেই দেখাইলাম, যে উদ্দীপক আকারে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে এভাবে লেখা থাকবে, আর যদি লিখে দেয়া থাকে এরকম তাহলে তো এরকমই থাকবে। লেখা হয়েছে? প্রশ্নটা উঠাইছো কিনা আগে? উঠাইলে এখন আমরা করে ফেলি। প্রশ্ন কি লেখা হয়েছে? ওকে, তাহলে প্রশ্নটা লেখা হয়ে গিয়ে থাকলে আমরা এখন এই প্রশ্নের সমাধান লিখি। তাহলে আমাদের ফর্মুলা, প্রথমে আমরা অ্যান্সার এখান থেকে শুরু করি। কৌণিক ভরবেগ আমরা জানি, কৌণিক ভরবেগ mvr সমান NH ভাগ হলো 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ বের করে ফেলি। এখানে n মানে কত? কক্ষপথ n ইকুয়াল টু কত? 4। চতুর্থ কক্ষপথ এইচ এর মানটা কত? 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তাহলে এবার মান বসাই দিই। এন এর মানটা হলো 4, এইচ এর মান 6.63 ইন্টু 10⁻³ 2, পায়ের মান হলো 3.1416। এখন যখন আমরা ম্যাথ করব, তোমরা 9-10-এ এই যে এককগুলো এখানে বসাইতা, এখন আমরা এককগুলো এখানে আর বসাবো না, এককগুলো শুধু বসাবো কোথায়? এককগুলো বসাবো এই পাশে যখন মান লিখবো তখন, আর একদম শেষ লাইনে যখন অ্যান্সার লিখবো তখন। আগে একক লিখবো না। এটা ক্যালকুলেশন কত আসে বলো? ক্যালকুলেটর আছে আশপাশে? ক্যালকুলেটর করো তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে মান আসছে কত? 4.2 ইন্টু 4.218, 4.218 ইন্টু 10⁻³ এর এককটা কি হবে? এবার দেখো এটার এককটা কি হবে আমরা বুঝবো কি করে। দেখো এখানে আমরা মান বসাইছি হলো এন, এইচ, আর হলো 2, আর হলো পাই। তা খেয়াল করে দেখো যেখানে কার একক আছে, এই কক্ষপথ এটার তো কোনো একক নাই, এই 2 এরটা ধ্রুবক মানে সংখ্যা, এটারও কোনো একক হয় না, এই পায়েরও কোনো একক নাই। তার মানে এই এইচ এর যে একক, এইচ এর যে একক এটারও একক সেম, এইচ এর যে একক এটারও একক কি হবে? সেম একক হবে। তাহলে এটা হবে কি? জুল সেকেন্ড। বুঝা গেছে? তাহলে এটা শেষ। এখন আমরা কি বের করব? কৌণিক ভরবেগ আমাদের বের করা শেষ, আর একটা জিনিস বের করতে বলছে আমাদের, গতিবেগ। তাহলে এখন গতিবেগ বের করি। তাহলে 2 নাম্বার জিনিস আমাদের আরেকটা বের করতে হবে এখান থেকে, গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ। লেখো ইলেকট্রনের বেগ বা গতিবেগ বের করার সময় আমরা গতিবেগ নির্ণয় বলে এভাবে লিখতে পারো। পুনরায় আমরা জানি কি mvr সমান কি? NH ভাগ হলো 2 পাই। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ভি এর মান। তাহলে ভি সমান কি হবে? NH ভাগ হলো 2 পাই ইন্টু mr। এম আর নিচে চলে আসছে। তাহলে এখন আমাদের কি কি জিনিস দরকার? এন এর মান তো আগে থেকেই জানি, যে এন এর মান 4, এইচ এর মান জানি 6.63, 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, এইচ এর মান পাইছি 2 পাই। এম এর মানটা আমাদের মুখস্থ বসাতে হবে। এম এর মানটা হলো 9.11 ইন্টু 10⁻³ কেজি। আমি সব এসআই কোকে নিচ্ছি, কারণ
এইচ এর মান যেহেতু এসআই এককে নিছি, এম এর মানটাও এসআই এককে নিলাম কেজিতে। আর আর এর মানটা আমাদের দেয়া আছে প্রশ্নে। আর এর মানটা হলো 8.5 ইন্টু 10⁻⁻8, 8.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। কিন্তু এটাকে আমি মিটারে নেব কেন? কারণ এগুলো সব এসআই এককে নেওয়া হয়েছে, সুতরাং এটাকেও এসআই এককে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে যদি ভাগ দিই, সেন্টিমিটার থেকে মিটার হয়ে যাবে। তাহলে 10⁻⁻10 মিটার। তাহলে এবার মানগুলো বসাও। এন এর মান 4, এইচ এর মান 6.63 ইন্টু 10⁻⁻34, 2, পাই এর মান হলো 3.1416, এম এর মান 9.11, 10⁻⁻31, আর আর এর মান 8.5 ইন্টু 10⁻10। দেখো কত আসে, কত মান আসে দেখো। একবারে লিখে দিলাম, ওপরে আর এর মান এখানে 10। কত আসে দ্রুত বলো, এত ক্যালকুলেশন এত লেট হলে হবে কি করে? 5.45 10⁻5, 5.45 ইন্টু 10⁻5। দশমিকের পরে 3 ঘর বলবা, দশমিকের পরে 3 ঘরের মান বলবা, বুঝছো? অ্যান্সার দশমিকের পরে 3 ঘর, তাহলে 5.45 ইন্টু 10⁻, দশমিকের পরে অ্যাটলিস্ট 3 ঘর, 10⁻5। এখন এককটা কি হবে আমি উপরে লিখি, দেখা যাচ্ছে না। তাহলে এর ভি মানটা কত আসে? 5.45 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড। দশমিকের পরে অ্যাটলিস্ট 3টা ঘর বলবা। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্ন শেষ। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। আর একটা প্রশ্ন অ্যান্সার দিই, আর একটা করি। 2 নম্বর ম্যাথ। হাইড্রোজেন পরমাণুর কোন কক্ষপথে লেখো হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ 9.64 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং কক্ষপথটির ব্যাসার্ধ 3.6 10⁻⁻8 সেন্টিমিটার। কোন কক্ষপথে ইলেকট্রনটি আবর্তনশীল ছিল? ইলেকট্রনটি আবর্তনশীল ছিল, সেটা বের করতে হবে। মানে একটা ইলেকট্রনের কি দেয়া আছে দেখো, তার বেগ দেয়া আছে কত বেগে ঘোরে, আর কক্ষপথটার ব্যাসার্ধ দেয়া আছে। এখন বলতে হবে ওই ইলেকট্রনটা আসলে কোন কক্ষপথে আছে। তাহলে আমাদের সেম ফর্মুলা, আমরা জানি এম ভি আর সমান কি, এন এইচ ভাগ হলো 2 পাই। আমাদের মান বের করতে হবে এন এর মানটা, এন এইচ ভাগ 2 পাই। আমরা এখানে মানগুলো বসাই দিব। এম এর মান তো আমাদের আগে থেকেই জানা, 9.11 ইন্টু 10⁻31 কেজি। ভি এর মানটা এখান থেকে দিয়ে নিই, ইলেকট্রনের বেগ ভি সমান 9.64 ইন্টু 10⁻7 আছে, 10⁻7 আছে, এটা সেন্টিমিটারে আছে। তো এই সেন্টিমিটারটাকে আমরা পরবর্তীতে মিটারে নিয়ে আসবো, সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চাই তাহলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটারে যাইতে চাইলে 1 সেন্টিমিটার সমান কি 100। তাহলে এখান থেকে 2টা যদি কমাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে 9.64
ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। 100 দিয়ে ভাগ দিয়ে দিছি। ওকে, 100 দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে দিই তাহলে এটা মিটারে চলে আসে। ওকে, এরপরে দেখো বেগের মান দেয়া আছে, কক্ষপথটার ব্যাসার্ধ দেয়া আছে, আর এর মান দেয়া আছে এই যে 3.6 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে এই সেন্টিমিটার থেকেও আমরা আবার কি করব, মিটারে যাব। মিটারে যাইতে গেলে এটাকেও 100 দিয়ে ভাগ দিয়ে দাও, 3.6 ইন্টু 10⁻10 মিটার। সেন্টিমিটার থেকে মিটারে চলে গেলাম। ওকে, আর কোনো কিছু আমাদের দরকার নাই, আমরা এন এর মানটা বের করবো। আর এইচ এর মানটা এখানে লিখে রাখতে পারো, এইচ এর মানটা হলো 6.63 10⁻−34 জুল সেকেন্ড। এনটা কি, এনটা বের করব, কক্ষপথ এন। এই যে কক্ষপথের ভ্যালু, কক্ষপথ এন সমান হোয়াট। তাহলে বের করে ফেলি এম এর মান। এই সূত্র সাইজ করার দরকার নেই, জাস্ট এভাবে মান বসাও। তুমি যদি লিখতে চাও এন সমান, তাহলে ওপরে গুণ দিয়ে তাও হয়, তুমি এখানে মান বসাতে পারো, অথবা এন সমান আলাদা করে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে মান বসালেও কোনো সমস্যা নেই, 9.11। বা যদি ওইভাবে করতে চাও তাও করতে পারো। এন সমান কি, MVR ইন্টু 2 পাই, আর নিচে এইচ আসবে। তাহলে মান বসাও, এম এর মান 9.11 10⁻31, ভি এর মানটা 9.64, 9.64 ইন্টু 10⁵। আর এর মান আমার জায়গা ধরতেছে না, এই জায়গা একটু মুছে দিচ্ছি। আর এর মানটা কত, 3.6 ইন্টু 10⁻10। দেখো এর মধ্যে কিন্তু কোনো একক বসাবো না, শুধুমাত্র মানগুলো বসাই দিলেই হবে। এম এর মান বসাইছি, ভি এর মান বসাইছি, আর এর মান বসাইছি। 3.6 ইন্টু 10⁻⁸। এবার কি করতে হবে, ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশনটা দ্রুত করো, দেখো কত আসে। মান আসছে যেটা 2.99, তো ওইটা আমরা এভাবে লিখি আগে, 2.997। যে মানটা আসবে সেই মানটা এভাবে আগে লিখবা যে 2.997। পরের লাইনে এরকম একটা চিহ্ন দিবা, পরের লাইনে এরকম চিহ্ন দিয়ে তুমি বলে দিবা যে এটা হলো পূর্ণ সংখ্যাটা। এরকম ঢেউ খেলানো দুটা এরকম চিহ্ন দিয়ে লিখে দিবা 3। ঠিক আছে, এই চিহ্ন দিলে বোঝা যাবে যে 2.997 মানে সেটা কত, 3। তাহলে ইলেকট্রনটা কোন কক্ষপথে আবর্তন করে, তৃতীয় কক্ষপথে আবর্তনরত অবস্থা আছে। তাহলে এই প্রশ্ন শেষ। এবার আসে আমরা শক্তির ম্যাথ করি। কৌণিক ভরবেগের ম্যাথ আশা করা যায় আমরা সবাই পারবো। কৌণিক ভরবেগের ম্যাথ আমরা আশা করা যায় সবাই পারবো। এখন আসি আমরা হলো শক্তির ম্যাথ করি। ঠিক আছে, এখন আসে শক্তির ম্যাথ করি বইয়ের থেকে। শক্তির ম্যাথে যাওয়ার আগে আমরা একক সম্পর্কে একটু ধারণা তৈরি করি। ইলেকট্রন ভোল্ট, এটা আমরা শক্তির এসআই এককটা জানি, যে শক্তির এসআই এককটা কি, এই যে শক্তির এসআই একক হলো জুল, জানি আমরা। শক্তির এসআই এককটা আমরা কি জানি, জুল। এখন এই ইলেকট্রন ভোল্ট বলে ক্ষুদ্র একটা একক আছে, এই শক্তির ক্ষুদ্র একটা একক যেটাকে বলে ইলেকট্রন ভোল্ট। তো এই ইলেকট্রন ভোল্ট যে শক্তির একক, এই শক্তির একক ইলেকট্রন ভোল্টে থাকলে সেটাকে আমরা জুলে যদি কনভার্ট হতে চাই, তাই 1 ইলেকট্রন ভোল্ট সমান হলো 1.602, দেখো 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে যদি আমাদের এই যে শক্তির এককটা ইলেকট্রন ভোল্টে দেয়া থাকে, আমরা সেটাকে কোথায় কনভার্ট হয়ে যাব, সেটাকে জুল এককে কনভার্ট করব, কারণ ম্যাথ গুলো করবো সব কোন এককে, এসআই এককে।
তাহলে ইলেকট্রন ভোল্ট এককে যদি আমার মান দেয়া থাকে শক্তির, সেটাকে আমরা কি করে নিব, জুল এককে কনভার্ট হয়ে নিব। ঠিক আছে, তো এরকম একটা ম্যাথ আমরা এখন করি। কোন কোন একটি ফোটনের শক্তি, ফোটন তো বোঝো যে আলোক অসংখ্য ফোটনের সমষ্টি। তো ওই ফোটনের সমষ্টি, সেখান থেকে একটা ফোটনের শক্তি দেওয়া আছে। দেখো কোন একটি ফোটনের শক্তি কোন একটি ফোটনের শক্তি 1 ইলেকট্রন ভোল্ট হলে কোন একটি ফোটনের শক্তি কোন একটি ফোটনের শক্তি 1 ইলেকট্রন ভোল্ট হলে ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক কত, দুইটাই বের করতে বললাম। কম্পাঙ্ক কত? একটা ফোটনের শক্তি দেওয়া আছে 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে ওই ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক কত। তো প্রথমে আমরা জানি যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে চাই, এখান থেকে অ্যান্সার শুরু করলাম। আমরা জানি ই ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করি, এই সি ভাগ হলো ল্যামডা। তাহলে এখানে আমাদের এইচ এর ভ্যালু জানা আছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সি হলো আলোর বেগ, এটাও জানা আছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা বের করব, তরঙ্গ দৈর্ঘ্য এই যে ল্যামডা, এটা বের করব। আর শক্তি এর মানটা দেওয়া আছে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান হলো 1.602 ইন্টু 10⁻19 জুল। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হোয়াট, তাহলে এখানে মান বসাই দিই আমরা। ইলেকট্রনের শক্তি ল্যামডা, তো ল্যামডা সমান যদি বের করতে চাই, এইচ সি ভাগ হলো ই। এইচ এর মান 6.63 10⁻⁻34। সি এর মান বসাও 3 ইন্টু 10⁸ আর ই এর মানটা হলো 1.602 ইন্টু 10⁻⁻19। যেহেতু সব এসআই এককে বসাইছি, আমার যে তরঙ্গ দৈর্ঘ্য আসবে সেটা মিটার এককে আসবে। কত আসে, কত আসে বলো? অ্যান্সার আসছে 1.241 ইন্টু 10⁻। হ্যাপি, তোমার এত আসছে কি করে? -6। এটা হলো মিটার এককে আসছে। ঠিক আছে, 1.241। আচ্ছা, যদি পরীক্ষার সময় এরকম রেখে দাও হবে। এখন কখনো কখনো তোমাদের বইয়ের সাথে যদি অ্যান্সার মিলাইতে চাও, তাহলে সেক্ষেত্রে আবার অনেকে বিপদে পড়ে যায় যে এককের কনভার্সন করতে পারে না। তুমি এখানে যদি লিখে দাও তাহলে অবশ্যই অ্যান্সার হবে। কখনো যদি তুমি ন্যানোমিটার এককে কনভার্ট হতে চাও, তো এটাকে ন্যানোমিটার করলে কি হয় দেখো, এই যে 10⁻⁻6 মিটার আছে, আমরা দশমিকটাকে এইদিকে যদি সরাই দিই 3 ঘর, তাহলে 1.241 এর জায়গায় 1 2 3 ঘর সরাই দিচ্ছি, তাহলে 241। এই 3 ঘর যদি সরাই দিই তাহলে এটা 10⁻⁻9 লিখতে পারি। এই যে দশমিকটা দেখো 3টা ঘর সরাই দিছি, তাহলে 3 ঘর সরাই দিলে এটাকে এরকম লেখা যায়। এবার 10⁻⁻9 মিটার সমান কি লিখতে পারি দেখো, আমরা জানি যে 1 মিটার সমান হলো 10⁻⁻9 ন্যানোমিটার। এই যে 1 ন্যানোমিটার সমান হলো 10⁻⁻9 মিটার। তাহলে এই যে ন্যানোমিটারটা দেখো 10⁻⁻9, তাহলে এই যে 10⁻⁻9 এর পরিবর্তে আমি লিখে দিতে পারি 1241 ন্যানোমিটার। যদি তুমি এখানে পরীক্ষার সময় অ্যান্সার করে রাখো কোনো সমস্যা নেই, মানে অনেকে আবার বইয়ের সাথে অ্যান্সার মিলাইতে চাবে, এই জন্য আমি এটাও করে দেখাই দিলাম যে
এটা 1.241 লেখা যাবে। লেখা হয়েছে? ওকে, এখন আমরা চলে যাচ্ছি, এটার কম্পাঙ্ক বের করে ফেলো। এই ম্যাথটা এবার কম্পাঙ্ক বের করতে পারো। কম্পাঙ্ক বের করতে গেলে তুমি দুই ভাবে করতে পারো। এক হলো ইকুয়াল টু এইচ নিউ, এখান থেকে বের করতে পারো। অথবা তুমি যদি এই সূত্র দিয়েও দাও, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, যেহেতু আমাদের ল্যামডা বের হয়ে গেছে, সেহেতু তুমি নিউ ল্যামডা থেকেও নিউ বের করতে পারো। এখান থেকে নিউ যদি বের করো, তাহলে ই ভাগ এইচ হবে। আর এখান থেকে যদি তুমি এই নিউকে বের করো, তাহলে সি ভাগ ল্যামডা। যে কোনো জায়গায় মান বসায় দেখো একই মান আসবে। এখানে মান বসালে একই আসবে। আমাদের এর মান ছিল 1.602 ইন্টু 10⁻⁻19 জুল, 6.63 ইন্টু 10⁻⁻34। আর এখানেও যদি তুমি মান বসায় দেখো, দেখো একই মান আসবে। 3 ইন্টু 10⁸8, 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। আর এই ল্যামডার মান আসছিল কি 1.241 ইন্টু 10⁻⁻6। আমরা এসে এককের মান বসাবো, মিটার এককেরটা। দুই জায়গায় দেখো একই অ্যান্সার আসবে, যে কোনো একটা ভাবে করলেই তোমার হয়ে যাবে। এ হলো আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা পরের ম্যাথে চলে যাব। এটা অ্যান্সার কত আসে বলো? 2.42 ইন্টু 10⁻14। ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ, অথবা আর একটা একক ব্যবহার করতে পারো, অর পার সেকেন্ড ব্যবহার করতে পারো। ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ বা পার সেকেন্ড। পরের ম্যাথে যাচ্ছি। এই ম্যাথ মুছে দিই, এগুলো এমসিকিউ তে আসবে। দেখো, কোন ইলেকট্রনের, 4 নাম্বার ম্যাথ আজকে আমাদের, কোন ইলেকট্রনের, একটু আস্তে আস্তে করাচ্ছি কারণ তোমরা আজকে প্রথম ম্যাথ করতেছো, এর জন্য। কোন ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য দুটি শক্তি স্তরের পার্থক্য দেওয়া আছে 399.1 কিলো জুল পার মোল। কিলো জুল পার মোল এইভাবে দেওয়া যায়। ওই ইলেকট্রনের বিকৃত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি মানে ওই যে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কত? আজকে বাজারে যারা গেছো তারা ডিমের দাম জিজ্ঞাসা করে দেখছো? ডিমের দাম একটা না এরকম, ধরো একটা তুমি দোকানে গেছো, একটা স্মার্ট দোকান। এখন স্মার্ট দোকানে এইভাবে লেখা আছে যে আজকে ডিমের দাম, আজকে বাজারে ডিমের দাম 13 টাকা পার পিস। মানে ওই দোকানদার খুব স্মার্ট, সেইভাবে ইনভার্স দিয়ে লিখছে। ঠিক আছে, সে আজকে তার বাজারে একটা চার্ট টানাইছে, সেই চার্ট টানে এরকম করে লিখছে যে ডিমের দাম 13 টাকা পার পিস। ওকে, তাহলে এই কথাটাকে আমরা, এই যে পার পিস কথা থেকে আমরা কি বুঝতে পারি? এই পার পিস কথা থেকে আমরা এইভাবে লিখতে পারি যে এক পিস ডিমের দাম
সমান 13 টাকা। যে পেছনে পার পিস লেখা থাকলে সেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এক পিস ডিমের দাম সমান কত টাকা, 13 টাকা। তো এটা যদি এভাবে লেখা যায়, তো এখানে খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটাতে ঠিক এরকম একটা কাহিনী আছে, এই যে কিলো জুল পার মোল লেখা আছে, কিলো জুল পার মোল লেখা আছে। এটা দিয়ে আসলে আমরা কি বুঝি, যে 1 মোল ইলেকট্রনের শক্তি, কিন্তু আমাকে যখন ব্যবহার বের করতে বলছে তখন একটা ইলেকট্রনের শক্তি থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। বের করার সময় বলছে একটি ইলেকট্রনের জন্য, এখানে কিন্তু একটা ইলেকট্রনের জন্য বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বের করা, আর এখানে দেয়া আছে 1 মোল ইলেকট্রনের শক্তি। তাহলে এই 1 মোল ইলেকট্রনের শক্তি থেকে আমাদের একটা ইলেকট্রনের শক্তিকে আগে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা যদি এই লাইনটা থেকে লিখতে পারি যে ডিমের দাম 13 টাকা পার পিস, এক পিসের দাম 13 টাকা, তাহলে এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি দেখো, ঠিক ওইটা থেকে আমরা লিখতে পারি যে 1 মোল ইলেকট্রনের শক্তি, 1 মোল, 1 মোল ইলেকট্রনের শক্তি, এটাকে লিখতে পারি 1 মোল ইলেকট্রনের শক্তি সমান 399.1 কিলো জুল। এটাকে আমরা লিখতে পারি কিনা দেখো, যে এই লাইন থেকে যদি লেখা যায় যে এক পিস ডিমের দাম 13 টাকা, তাহলে এই লাইন থেকেও আমরা লিখতে পারি যে 1 মোল ইলেকট্রনের শক্তি সমান এত। 1 মোল সমান আমরা আবার কি জানি, এই যে 1 মোল যেটা লেখা আছে আমরা জানি 1 মোল সমান হলো 6.023 ইন্টু 10⁻23, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল ইলেকট্রনে এতগুলো ইলেকট্রন আছে, এতটি ইলেকট্রনের শক্তি কত হবে, 399.1। এই কিলো জুলটাকে আমরা যদি জুলে নিয়ে আসি, তাহলে 1 কিলো জুল সমান কত, 1000 জুল। তাহলে এখানে 1000 একটা গুণ দিয়ে জুলে নিয়ে আসলাম, তাহলে এতটি ইলেকট্রনের শক্তি এত। একটি ইলেকট্রনের শক্তি বের করে নিই এখান থেকে। অতএব একটি ইলেকট্রনের শক্তি, তাহলে এই যে 399.1 ইন্টু 1000 ভাগ 399 লিখছি কিন্তু, ভাগ কত, 6.023 ইন্টু 10⁻23। ক্যালকুলেশন বলো কত আসে, এই একটা ইলেকট্রনের শক্তি কত আসে। এই কাজটুকু বুঝতে পারছো কিনা? বের করো। কত আসে, 6.63 10⁻19। তাহলে এখানে যে মানটা আসছে, মানটা আমি এখানে লিখলাম 6.626, 626 ইন্টু 10⁻19। এটা যে মানটা আসছে সেটা হলো একটা ইলেকট্রনের শক্তি, আর এটা কিন্তু জুল এককে আসছে, এটা জুল এককে আসছে। এই কাজটুকু কি কেউ বুঝতে পারছো যে কেন এই কাজটা আমি করলাম? দেখো আমাদের বলছে যে ওই ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বের করো। একটা ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য দেয়া আছে, কিন্তু পার্থক্যটা দিয়ে বলছে কি যে এখানে এই কিলো জুল পার মোল, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের শক্তি দিয়ে রাখছে, তারা একটা ইলেকট্রনের শক্তি দিয়ে রাখে নাই। কিন্তু যখন বের করতে বলছে তখন আবার বলছে কি ওই ইলেকট্রনের, মানে একটা ইলেকট্রনের বিকৃত শক্তি, একটি ইলেকট্রনের বিকৃত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। এই কারণে আমাকে একটা ইলেকট্রনের শক্তি বের করে নিয়ে আসা লাগছে। এখন আমি আগের নিয়মে করে ফেলতে পারবো। তাহলে এখানে দুটি ইলেকট্রনের যেহেতু দুটি শক্তি স্তরের পার্থক্য দেওয়া আছে, দুটি শক্তি স্তরের পার্থক্য,
এই কারণে আমরা সূত্রটা এরকম করে লিখি, ডেলি, ডেলি সমান আমরা কি জানি, এইচ নিউ। তাহলে আমাদের কি বেরিয়ে আসবে, ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে। ফ্রিকোয়েন্সি বের করে ফেলি। ডেলির মানটা কত, 6.626 ইন্টু 10⁻⁻19, আর এইচ এর মান 6.626 একই ইন্টু 10⁻⁻34। তাহলে নিউ কত আসে, নিউ কত আসে বলো? অতএব নিউ সমান, এটা এটা কেটে যাচ্ছে, আমরা ভালো রকম বুঝতে পারতেছি, এটা এটা কেটে যাচ্ছে। আর এটা যদি নিচে আসে তাহলে 1 × 10⁻15 আসে। এই যে 19 আর 34, তাহলে 1 × 10⁻15, এই 15 পার সেকেন্ড, অথবা তুমি আর একটা একক ব্যবহার করতে পারো, হাজ। তাহলে এটা হলো আমাদের ওই ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি। এখন আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, ওই ইলেকট্রনটার তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে চাই, সেম ফর্মুলা, অথবা সি ইকুয়াল টু নিউ ল্যামডাও বের করতে পারো, এখানে বসালেও হবে, অথবা এখানে এইচ সি বাই ল্যামডা লিখলেও হবে, এটা করতে পারো। অথবা আবার তুমি বসাইতে পারো ডেলি সমান এইচ সি ভাগ হলো ল্যামডা, এটাও করতে পারো, যেটা তোমার খুশি। তাহলে আমরা এখান থেকে ল্যামডা যদি বের করতে চাই, ল্যামডা সমান হলো সি ভাগ নিউ। তাহলে সি এর মান 3 × 10⁻8, আর এটার মান হলো 1 × 10⁻15। দেখো কত আসে। এটা কত আসছে? তাড়াতাড়ি বলো, এত ক্যালকুলেশনে এত স্লো কেন তোমরা? তাহলে কত আসছে এটা, 3 × 10⁻⁻7। এই যে দেখো 15 যদি ওপরে উঠে যায় এমনিতে বোঝা যায় এখান থেকে। তাহলে এখান থেকে আমরা যদি বসাই মান, তাহলে কত আসে, 3 × 10⁻⁻7 মিটার। যদি মিটারে রেখে দিই আমাদের কোনো সমস্যা নেই, এখানে অ্যান্সার শেষ। আর যদি এটাকে ন্যানোমিটারে নিতে চাও তাহলে কি করে দিতে হবে, এই যে যেটা আসছে 3 × 10⁻⁷ যেটা মিটার, তুমি ন্যানোমিটারে করলে এই দশমিক আরো 2 ঘর সরাতে হবে, তাহলে 300 × 10⁻⁹ মিটার। এই যে দুইটা শূন্য বাড়াই দিলাম, এখানে 10⁹ করে দিলাম। এটার পরিবর্তে আমরা এখন কি লিখে দিতে পারি, যে 300 ন্যানোমিটার। যদি তুমি এখানে অ্যান্সার রেখে দাও অবশ্যই অ্যান্সার হয়ে গেছে। আর যদি কখনো তুমি ন্যানোমিটারে নিতে চাও, এরকম আমাদের কিছু প্রশ্নে ন্যানোমিটার লাগবে, সেই প্রশ্ন পরে, কিছু কিছু প্রশ্ন সরাসরি বলে দিবে ন্যানোমিটারে নিতেই হবে। এই প্রশ্ন বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখানে কেন ডেলি ব্যবহার করছিলাম সেটার একটু ব্যাখ্যা দিই, যে আসলে তারা কি বলতে চাইছে। এই যে একটা কক্ষপথ ধরো, এটা হলো নিউক্লিয়াস, ধর এই একটা শক্তি আর এই একটা শক্তি, এই দুইটা শক্তি স্তরের পার্থক্য বলতে যাচ্ছে তারা। এই দুটি শক্তি স্তরের যেহেতু পার্থক্য, এইটা হলো ডেলি। এই ডেলিটা দেয়া আছে 399, 300 কত, 99.1 কিলোজুল পার মল। অর্থাৎ 1 মোল ইলেকট্রনের জন্য তারা এটা বলে দিছে, যে 1 মোল ইলেকট্রনের শক্তি যদি এত হয়, তবে একটা ইলেকট্রনের শক্তিটা ওই তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কটা করতে হবে। এই একটা শক্তি স্তর আর একটা শক্তি স্তরের পার্থক্য, এই কারণে আমরা ডেলি বসাই দিছি। আর যদি শুধু শক্তি বলতো তাহলে শুধু ই বলতাম, যেহেতু দুটি শক্তি স্তরের পার্থক্য বলছে এই জন্য ডেলি বসাইছি। ওকে। আর কখনো যদি এটার মান দেয়া থাকে, ধরো এটার মান দেয়া আছে E2, এটার মান দেয়া আছে E2, আর এটার মান দেয়া আছে ধরো এটা E1, এটার মান দেয়া আছে E2। E2 এর মান ধরো দেয়া আছে 10, E2 এর মান, এই E1 এর মান দেয়া আছে 10, E2 এর মান দেয়া আছে ধরো 20। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, এটাকে E2 - E1 করে দিব। সেক্ষেত্রে এই দুইটার পার্থক্য বের করে ফেলবো। ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এরকম একটা ম্যাথ করি, শক্তি স্তর যেখানে দেয়া। 5 নম্বর ম্যাথ, কোন পরমাণু দুটি শক্তি স্তরে
কোন পরমাণুর দুটি শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে 6.3 ইন্টু 10⁻⁻19 জুল ও 9.8 ইন্টু 10⁻⁻19 জুল। যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তবে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত? লিখে ফেলো। এটা যদি উদ্দীপক আকারে দেয়া থাকে পরীক্ষার সময়, তাহলে উদ্দীপকের স্টাইল কেমন হবে দেখো। এই প্রশ্নটা উদ্দীপক হতে পারে। উদ্দীপক আকারে যদি দেয়া থাকে তা ঠিক এরকম করে লেখা থাকবে। এটা E1 দেয়া আছে, E2 দেয়া আছে। এখানে বলা থাকবে যে E1 এর ভ্যালু কত, 6.3 ইন্টু 10⁻⁻19 জুল, অথবা 6.3 ইলেকট্রন ভোল্টও বলতে পারবে, 19 জুল। আর E2 এর মান দেয়া আছে 9.8 এই ইলেকট্রনটা, এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তো এখান থেকে যে বিকিরিত রশ্মি বেরোয়, বলা থাকবে এই যে ইলেকট্রনটা, এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যদি এরকম উচ্চ শক্তি স্তর মানে E2 থেকে E1 এ ফেরত আসে, তাহলে বিকিরিত রশ্মির ঘদাকে বলবে কি, উদ্দীপকের বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বের করো। কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বের করো। একই প্রশ্ন, কিন্তু এই লেখাটাকে এরকম ছোট করেও প্রকাশ করা যায়, অর্থাৎ পরীক্ষার সময় ঠিক উদ্দীপক আকারে এভাবে থাকে। এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা যদি ওইখান থেকে নিচে নেমে আসে, তাহলে এখান থেকে একটা তরঙ্গ বিকিরিত হবে। ওই বিকিরিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক বের করতে হবে। তো আমরা এখন বের করে ফেলি। তাহলে অ্যান্সার এখান থেকে শুরু। আমরা জানি ডেলি সমান কি, এইচ ভাগ ল্যামডা বা এইচ নিউ। যেটা তুমি আগে বের করতে চাও বের করতে পারো। তুমি যদি ল্যামডা বের করতে চাও এটা লিখতে পারো, আর যদি কম্পাঙ্ক বের করতে চাও এইচ নিউ বের করতে পারো। তাহলে E2 সমান কি জানি, E1, এই ডেলি সমান এইচ ভাগ হলো ল্যামডা। E2 এর মান কত দেয়া আছে, 9.8 ইন্টু 10⁻⁻19।
ব্র্যাকেট দিবা, নাই তো কিন্তু মাইনাস করা যাবে না। তুমি যদি ব্র্যাকেট ছাড়া মাইনাস করো তাহলে তোমার ক্যালকুলেটারে কিন্তু মান ভুল আসবে। ব্র্যাকেট ছাড়া যদি মাইনাস করো ক্যালকুলেটারে অ্যান্সার ভুল আসবে। আজানটা হয়ে যাক, অ্যান্সার বের করো তোমরা। বেরোয় নাই? তোমাদের ক্যালকুলেটর কি এক লাইনের ডিসপ্লে নাকি টু লাইন ডিসপ্লে? যারা এক লাইনের ডিসপ্লে, মানে ইএস সিরিজ বা এই সিরিজ না হলে কিন্তু সমস্যা। ক্যালকুলেটরের ডিসপ্লে যদি বড় না হয়, যাদের এরকম ছোট ডিসপ্লে, মানে এমএস সিরিজ গুলা, ওই সিরিজে সায়েন্সের থেকে ক্যালকুলেশন করা কঠিন, মানে ভুল হবে। যদি তোমার ক্যালকুলেটর এরকম হয়ে থাকে তাহলে বাদ দিয়ে দিবা, নতুন ক্যালকুলেটর নিবা। এ অ্যান্সার কত? ল্যামডা কত? এত দেরি করে একটা ক্যালকুলেশনও করার ক্ষমতা নাই। 3.5? 3.5 কি? 5.68 10⁻⁷ 5 পয়েন্ট। আচ্ছা, মাইনাস কেন থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য তো মাইনাস থাকার কথা না। এটা তো বড় আর এটা তো ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ পড়ে যাচ্ছে, তোমার মাইনাস আসছে কি করে? ল্যামডা সমান কি হয়? 5.68 10⁻⁷, তাহলে 5.68 ইন্টু 10⁻⁷ মিটার। এটা হলো আমাদের কিসের মান? তরঙ্গ দৈর্ঘ্যের মান। এবার আসি আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি, কম্পাঙ্কটা। তাহলে আবার আমরা জানি হলো সি ইকুয়াল টু কি জিনিস? নিউ ল্যামডা। তাহলে নিউ এর মান বের করো। নিউ সমান কি? সি ভাগ হলো ল্যামডা। সি এর মান হলো 3 × 10⁸ আর ল্যামডার মান এই যে 5.68 10⁻⁷। এবার এটা দেখো কত আসে। এটা কত আসে? এটা কত আসে? তাহলে এটার ক্যালকুলেশনে কত আসছে? 5.28 ইন্টু 10⁻14 হার্টজ বা পার সেকেন্ড। এই ম্যাথ কি বোঝা গেছে কিনা? তাহলে বাসার একটা কাজ, এই বাসার কাজটা করে নিয়ে আসবা, বা বাসার কাজটা করবা। বাসার কাজটা এটা, বাসার কাজ 1 নম্বরে একটা, দুইটা কাজ দিব। এটা হলো কে, এটা এল, এটা এম। গ দাগের একটা প্রশ্ন এখানে। এম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। এবার এই জায়গায় একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটার শক্তি, মানে এই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনটার শক্তি দেওয়া আছে E2। আর এখানে আর একটা ইলেকট্রন আছে, এটা হলো E1। এই ইলেকট্রনটা যদি এখান থেকে লাফ মেরে এখানে আসে তাহলে এখান থেকে একটা তরঙ্গ বিকিরিত হবে। এখানে বলে দিচ্ছি যে E2 ইলেকট্রনের শক্তি, যেটা তৃতীয় কক্ষপথের শক্তি,
এখানে E2 না দিয়ে E3 দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। E3 আর E1 যদি দিই, তাহলে E3 মানে 3 থেকে যদি একে নেমে আসে, তাহলে E3 ইলেকট্রন কক্ষপথের শক্তি হলো 3 ইলেকট্রন ভোল্ট, আর E1 ইলেকট্রনের শক্তি হলো 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ঘদাকে আমি বললাম কি, উদ্দীপকের ইলেকট্রনটির ইলেকট্রনটির স্থানান্তরের ফলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক বের করো। এই কাজটা বাসা থেকে করে নিয়ে আসবা। এখানে আমি অল্প একটু হিন্টস দিয়ে দিই যে এখানে কৌণিক ভরবেগ বের করতে বলছি, মানে এমভিআর বের করবা। এমভিআর সমান NH/2 পাই। আর এখানে E3 - E1 আছে বলে তুমি ডেলি বসাইতে পারবা সরাসরি। ডেলি সমান হলো Hc/λ। পরে যখন ডেলি করবা তখন এখানে কি দিবা, E3 - E1। কারণ উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ তোমার এখানে 2 দিতে হবে এমন কোনো কথা নাই। কারণ এই যে 3 থেকে যেহেতু একবারে একে নেমে আসতেছে, এই জন্য আমরা 3 - কি দিতে পারবো 1। দুইটা শক্তি স্তরের পার্থক্য। ডেলি মানে কি, দুইটা শক্তি স্তরের পার্থক্য। যেহেতু 3 থেকে একে নেমে আসতেছে, একবারে 3 - 1 দিয়ে দিতে পারবো। এটা বাসা থেকে করে নিয়ে আসবা। আর এখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, এই প্রশ্ন আসবে। আচ্ছা, বাসা আর একটা কাজ দিব। এই হলো 1 নম্বর কাজ, মানে একটা উদ্দীপক। 2 নম্বর কাজ, বাসায় আর একটা কাজ, মানে আর একটা সিকিউ সমাধান লিখে ফেলবা। 2 নম্বর আর একটা কাজ, এটা নিউক্লিয়াস এটা হলো চিত্র 1, এটা হলো চিত্র 2। গদাকে দিলাম চিত্র 1 পরমাণু মডেলের চিত্র 1 পরমাণু মডেলের স্বীকার্য ও সীমাবদ্ধতা লেখো। স্বীকার্য ও সীমাবদ্ধতা লেখো। গদাকে বললাম চিত্র 2 পরমাণু মডেলের স্বীকার্য ও সীমাবদ্ধতা লেখো। আর স্পেশাল আর একটা প্রশ্ন এখানে করলাম, উদ্দীপকের দুটা পরমাণু মডেলের তুলনা করো। তখন কিছু কিছু স্বীকার্যের মধ্যে তুলনা করতে হয়, মডেল পণ্যের এই যে সীমাবদ্ধতার মধ্যে তুলনা করতে হয় পয়েন্ট আকারে। উদ্দীপকের পরমাণু মডেল দ্বয়ের মধ্যে তুলনা করো। তাহলে এখানে দেখো, যদি একটাই কক্ষপথ থাকে আর একটা কেন্দ্র থাকে, তাহলে এইটা কি কোন পরমাণু মডেল বোঝাবে? এই চিত্র 1 বোঝাচ্ছে হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। কেন? কারণ রাদারফোর্ডের মডেলটা খুবই সিম্পল, যে একটাই কক্ষপথ, একটা নিউক্লিয়াস। আর এরকম যদি একাধিক কক্ষপথ থাকে, তাহলে সেটা কোন পরমাণু মডেল? সেটা হলো বোর পরমাণু মডেল। কারণ ইনি বলছে কি, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ, মানে অনেকগুলো কক্ষপথ থাকবে। ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। তাহলে একটা কক্ষপথ হলো রাদারফোর্ড বোঝায়, দুইটা হলো বোর বোঝায়। ওকে, পারা যাবে? তাহলে দুইটা আমরা আজকে সিকিউ করতে দিছি কয়টা? দুইটা। এই দুইটা সিকিউ এর সমাধান
বাসায় লিখে ফেলবা। এখন এখন পর্যন্ত আমরা যা পড়ছি সেখান থেকে এই দুইটা সিকিউ, আর এর আগে আর একটা সিকিউ আমরা সমাধান করে ফেলছি। সেই সিকিউটা হলো কি, ওই যে কোয়ান্টাম সংখ্যা থেকে, সেটারও একটা সিকিউ। আমরা দেখাই দিছিলাম যে তৃতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটাও করে ফেলবা। 3 নাম্বার সিকিউটা ওটাও লিখে দিই প্রয়োজনে। দুইটা সিকিউ শেষ, এরপরে তৃতীয় সিকিউ দেখা হয়েছে এটা। এটার পরে যাও 3 নাম্বার সিকিউ প্রশ্ন। এটাও আসার কাজ থাকবে এই তিনটা। কোয়ান্টাম সংখ্যার একটা সিকিউ দিয়ে দিই। এটা কে, এটা এল, এটা এম, এটা এন। আরেকটা দিই, আরেকটা হলো ও। গদাকে বললাম যে এন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো অরবিটাল ও, অরবিটাল ও ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে সাহায্যে হিসাব করো। ঘ থেকে আর একটা প্রশ্ন, দেখাও যে ও কক্ষপথে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। থাকতে পারে না। পারা যাবে? এই 3টি প্রশ্ন তোমাদের বাসার কাজ। 3টা প্রশ্ন বাসার কাজ, বাসা থেকে সমাধান করে ফেলবা। তোমাদের নেক্সট ক্লাস, আজকে ছুটি দিয়ে দিই, নেক্সট ক্লাস হলো মঙ্গলবার। লেখা হয়েছে কিনা? আর প্রশ্ন 3টাই সমাধান, যদি ক্লাস করে থাকো 3টা ফুল ক্লাস, তাহলে অবশ্যই 3টা প্রশ্ন সমাধান পারবা। তাহলে বাসায় এই 3টা প্রশ্ন সমাধান করে ওই যে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে না, যেখানে আমি ক্লাসের লিংক দিই, ওখানে সমাধান করে করে আপলোড করবা। ঠিক আছে? অথবা ফেসবুক গ্রুপে আপলোড করতে পারো। তোমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে না, যেখানে ফেসবুক গ্রুপ আছে একটা, ওই গ্রুপে আপলোড করবা। না, যেখানে তোমাদের ক্লাসগুলো আপলোড করি ওই ফেসবুক গ্রুপে আপলোড করবো। ওখানে যে কেউ আপলোড করতে পারবে, সুতরাং ওইখানে আপলোড করে দিবা। ওখানে আপলোড করে দিলে অন্যরাও দেখতে পাবে, যাদের ভুল হয়েছে তারাও বুঝতে পারবে। আর যদি কোনো ভুল যায় আমি চেক করে দিব যে তোমার এখানে হয় নাই, তোমার ভুল হয়েছে। ঠিক আছে? তাহলে টেলিগ্রামে এবং ফেসবুক গ্রুপে আপলোড করবা। আপলোড করলে আমি বলে দিব যে তোমার ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে। তাহলে 3টি প্রশ্ন, এই 3টা প্রশ্ন কিন্তু বাসার কাজ, 3টা সিকিউ প্রশ্ন। আর এই 3টা সিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে? ওকে, আজকের মতো ছুটি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস মঙ্গলবার। আমরা নতুন একটা টপিক শুরু করব নেক্সট ক্লাসে, এই জন্য আজকে ছুটি দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।